নমস্কার বন্ধুরা, আমি আজকের পর্ব শুরু করছি। সাধু বাবা গুরুজিকে ডেকে পাঠায় আশ্রমে একটি নতুন মেয়ে এসেছে তাকে দেখার জন্য, মানে রোশনাইকে দেখার জন্য। আর রোশনাইকে জিজ্ঞাসা করে, মা তুমি যখন একা থাকো তখন নিশ্চয় ভাবো তুমি কোথা থেকে এখানে এলে, আমরা কারা। রোশনাই বলে, আমি কিছুই ভাবি না, আর যখন ভাবি তখন সবটা কেমন যেন আবছা আবছা মনে হয়, আর আমি যখন জোর করে মনে করার চেষ্টা করি তখন আমার ভেতরে ভেতরে খুব কষ্ট হয়। আমার চোখের সামনে অনেকগুলো মুখ ভেসে ওঠে, আমার খুব জানতে ইচ্ছে করে এরা কারা। সাধু বাবা বলে, তুমি তো আমাকে বিশ্বাস করো মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। রোশনাই বলে, সবাই আমাকে বলে আপনি আমাকে বাঁচিয়েছেন। সাধু বাবা বলে, তাহলে এটাও বিশ্বাস করো আমি তোমাকে সুস্থ করে তুলব। আমি যে ওষুধগুলো তোমাকে দিচ্ছি সেগুলো নিয়ম করে খাবে, আর তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে, তোমাদের বাড়িতেও ফিরতে পারবে তুমি। এক সন্ন্যাসিনী বলে, হ্যাঁ আমাদের সাধু বাবা অনেক বড় ডাক্তার, বিনে পয়সায় অনেক মানুষকে চিকিৎসা করে মানুষকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এরপর রোশনাই সাধু বাবাকে বলে, আপনি কেন আশ্রমে চলে এলেন? সাধু বাবা বলে, আমি আশ্রমে আসিনি মা, আমরা সবাই মিলে আশ্রম তৈরি করেছি। এরা সবাই সত্য পবিত্র, তাই এরা আশ্রমে থাকার যোগ্য। রোশনাই বলে, আপনার নিজের কেউ নেই সাধু বাবা? তখন সাধু বাবা বলে, একদিন সবাই ছিল, এখন কেউ নেই। এরপর রোশনাই সাধু বাবাকে বলে, তাহলে আপনার আত্মীয় স্বজন কোথায় আছে? তখন সাধু বাবা বলে, অতীতের কথা জানতে হয় না সন্ন্যাসীদের, তাই আমি এখন আর ওগুলো মনে করি না। তো মা এখন আর এসব কথা বলো না, এগুলো বাদ দাও। তখন রোশনাই সাধু বাবার কাছে ক্ষমা চেয়ে নেয় এইসব কথাগুলো বলার জন্য। অন্যদিকে দেখায় আরণ্যক আর ছোট বাড়িতে এলে আরণ্যকের মা বলে, বাদশা সেই তো কখন গেছো আর এখন এলে, নিজের চেহারাটার কি হাল করেছো একবার দেখতে পাচ্ছ কি? আমি তো মা হয়ে সহ্য করতে পারছি না। আরণ্যক বলে, তোমরা তো এটাই চেয়েছিলে যে আমি তিলে তিলে মরে যাই। আরণ্যকের বাবা বলে, বাদশা তুমি তোমার মায়ের সাথে এভাবে কষ্ট দিয়ে কথা বলছো কেন? আমরা তো তোমার ভালোর জন্যই বলছি। আরণ্যক বলে, আমার ভালো চাওয়ার দরকার নেই, আমার ভালো চেয়েছো বলেই আজ আমার এই অবস্থা করেছো। আরণ্যকের কথা শুনে সবাই যেন থমকে যায়। রাজা বলে, ও তো শুটিং করতে গিয়েছিল, সেখান থেকে যদি কোথাও চলে যায় তাহলে আমরা কি করব? জাহ্নবী বলে, বাদশা তোমার তো একটা কথা মানতে হবে, রোশনাই তো মারা গেছে, ও তো আর ফিরবে না। আরণ্যক প্রচণ্ডভাবে রেগে গিয়ে বলে, মেম সাহেব তুমি এইসব নোংরা কথা বন্ধ করো। জাহ্নবীও ভীষণভাবে রেগে গিয়ে বলে, বাদশা তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? আরণ্যকের মা বলে, জাহ্নবী বাদশার মাথার ঠিক নেই, বোঝার চেষ্টা করো। মেয়েটা মারা গিয়েও ও যেন ওর ঘাড়ে চেপে বসে আছে, একটু শান্তি দিচ্ছে না। আরণ্যক বলে, মা তুমি রোশনাইয়ের ব্যাপারে এইভাবে কথা বলতে পারো না। আরণ্যকের মা বলে, বাদশা তুমি একটা কথা তো মানবে, মানুষের জন্ম মৃত্যু কারো হাতে থাকে না। আরণ্যক বলে, কে বলেছে হাতে থাকে না? যদি কেউ ইচ্ছে করে কাউকে বাঁচতে না দেয় তাহলে তো তার হাতেই তার মৃত্যু হলো। ছোট বলে, রোশনাইয়ের মৃত্যুর পেছনে কার হাত আছে সেটা খোঁজার জন্য পুলিশকে আমরা সব রকম সাহায্য করছি। বড় মা বলে, পুলিশ কি রোশনাইয়ের কোনো খোঁজ পেয়েছে? ছোট বলে, খোঁজ পেয়েছে বলেই পুলিশ সুরঙ্গমা ম্যাডামকে ইন্টারোগেট করেছে। আমার ধারণা পুলিশ ওনার উত্তরে সন্তুষ্ট না হলে অন্যদেরও ইন্টারোগেট করবে। জাহ্নবী বলে, সেই অন্যরা কারা? ছোট বলে, সেটা তো আমি বলতে পারবো না, পুলিশ বলতে পারবে। আমরা শুধু সন্দেহের কথাটুকু পুলিশকে জানিয়েছি। রাজা বলে, ছোট তুমি কি বলতে চাইছো সন্দেহের তালিকায় আমাদেরও নাম রেখেছো নাকি? ছোট বলে, ভয় পাচ্ছিস কেন? তোরা কি রোশনাইয়ের ব্যাপারে কিছু করেছিস? করিসনি তো, তাহলে এত উদ্বেগের কি আছে? ওদিকে আবার দেখায় গুরুজি সাধু বাবার কাছে আসে। সাধু বাবা গুরুজিকে রোশনাইয়ের পরিচয় করিয়ে দিয়ে বলে, এই মেয়েটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছি। গুরুজি বলে, হ্যাঁ আমি তো জানি তুমি মৃত মানুষকেও সুস্থ করতে পারো, তো এই মেয়েটি যখন সুস্থ হয়ে গেছে তো বাড়ি ফিরবে কবে? সাধু বাবা বলে, এই মেয়েটির সাময়িকভাবে স্মৃতি লোপ পেয়েছে, তো চিকিৎসা চলছে, আমি আশা করছি অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে, স্মৃতি ফিরে আসবে। এরপর সাধু বাবা গুরুজিকে বলে, মেয়েটি ভালো নৃত্য করে, আপনি একবার দেখুন। কিন্তু গুরুজি নৃত্য দেখতে চায় না। তখন সাধু বাবা গুরুজিকে বলে, এই মেয়েটির নৃত্যের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে, আপনি একবার এই মেয়েটির নৃত্য দেখুন।
কিন্তু গুরুজি বলে আমার আর নৃত্য দেখতে ভালো লাগে না। তখন রোশনাই সাধু বাবাকে বলে উনি যখন দেখতে চাইছে না তাহলে ওনাকে জোর করবেন না, ওর দেখার দরকার নেই। গুরুজি রোশনাইকে বলে তুমি কথাটা অহংকার করে বললে, আসলে আমি তোমার প্রতিভাকে ছোট করতে চাইনি, আসলে নৃত্য বিষয়টা আমার আর ভালো লাগে না। এরপর সাধু বাবা গুরুজিকে অনুরোধ করে নৃত্য দেখার জন্য। গুরুজি রোশনাইকে বলে ঠিক আছে তাহলে দেখব, তুমি কি নাচ দেখাবে বলো। রোশনাই বলে কত্থক। অন্যদিকে দেখায় আরণ্যক সকলের সামনে কান্না করে আর বলে এই পৃথিবীতে রোশনাইকে আর দেখতে পাবো না, আমি রোশনাইকে ছাড়া বাঁচবো না, কিছুতেই বাঁচবো না, আমার মন প্রাণ সব রোশনাইয়ের কাছে আছে। আরণ্যকের এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায়। আরণ্যকের মা বলে তুমি কি বলছো বাচ্চা? জাহ্নবী বলে বাদশা তোমার মনে হয় না তুমি একটা মেয়েকে দিনের পর দিন ঠকিয়েছ, যার জন্য মেয়েটি বাড়ি ছেড়ে চলে গেছে। আরণ্যক বলে আমি কি করিনি ওর জন্য, ও যা বলেছে আমি তাই করেছি, ও আমাকে বিদেশে যেতে বলেছিল আমি তাই যাচ্ছিলাম। আর একটা কথা তোমাদের সবাইকে বলছি, ডান্স কম্পিটিশনে সারা ভারতবর্ষে গরিমা যে ফার্স্ট হয়েছিল শুধু রোশনাইয়ের দয়ায়। আমি রোশনাইকে রিকোয়েস্ট করেছিলাম, রোশনাই আমার কথায় কোনো প্রত্যুত্তর না করে গরিমাকে জিতিয়ে দিয়েছিল। গরিমার জন্য আমি কি করেছি সেটা আমি ভালো করেই জানি, আর রোশনাইয়ের জন্য কে কি করেছে সেটা আমি ভালো করেই জানি। ছোট আরণ্যককে বলে আরণ্যক এখন ভেঙে পড়লে চলবে না, আমাদের শক্ত হতে হবে রোশনাইয়ের জাস্টিস পাওয়ার জন্য। এরপর অন্যদিকে দেখায় রোশনাইকে ঘুঙুর দেওয়া হয় নাচার জন্য। গুরুজি রোশনাইকে বলে আমি তাল দিচ্ছি তুমি নৃত্য প্রদর্শন করো। এরপর গুরুজি নৃত্য করতে দেখে অবাক হয়ে যায়। তো বন্ধুরা এরপর কি হয়, পিতা মেয়েকে চিনতে পারে কিনা সেটা জানতে হলে অবশ্যই আমার